কক্সবাজার পৌঁছে উখিয়ার পথে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। সার্জিও গর সহ 14 সদস্যের প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প 4, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প 8W এবং ক্যাম্প 6 পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল 5:30টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মত বিনিময় হওয়ার কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও বৈঠক করার কথা রয়েছে সার্জিও গরের। রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে তার মত বিনিময়ের সম্ভাবনা রয়েছে। ওকে, আমরা ফুটেজের উপরে যাচ্ছি। ওকে, কন্টিনিউ। কোশ্চেন করি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সেই ব্যাপারে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বহর যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন। চৈতি ঠিকই ধরেছেন, আমরা গাড়ি বহরে আছি। মার্কিন প্রতিনিধি দল 14 জনের প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রপতির, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরি তার গাড়ি বহরে আছি এবং আমরা কক্সবাজারের থেকে কিছুক্ষণ আগে রওনা দিয়েছি এবং সে গাড়ি বহর পৌঁছাবে রোহিঙ্গা ক্যাম্পে আরও 20 থেকে 25 মিনিট লাগবে। আপনি জানেন যে এই সফরটা আসলে রোহিঙ্গা ক্যাম্পের জন্য, রোহিঙ্গাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণটা আপনি জানেন প্রায় 2017 সালে কয়েক বছর সহায়তার পরে রোহিঙ্গা ক্যাম্পে সারা বিশ্বব্যাপী যে সহায়তা এসেছিল সেটা অনেকটা কমে গিয়েছিল এবং সে কমানোর কারণে কিন্তু বিশেষ করে বিভিন্ন যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার কারণে বিশ্বব্যাপী রোহিঙ্গাদের প্রতি আগ্রহটা কমে গিয়েছিল দাতা গোষ্ঠীগুলোর এবং মার্কিনিরাও অনেকটাই এখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো ছিল। এই মার্কিন প্রতিনিধি দলের সফর পুরো বিশ্বকে আবার নতুন করে রোহিঙ্গাদেরকে নিয়ে ভাববার বিষয়টি গুরুত্ব পাবে, এটা ভাবা হচ্ছে। পাশাপাশি প্রত্যাবাসনের বিষয়টা আসছে, যেহেতু গতকালকেই মালয়েশিয়ার প্রেসিডেন্ট একটা কথা বলেছেন 3 লাখ রোহিঙ্গা যাবে, সেখানে এই মার্কিন প্রতিনিধি দলের সফরটি অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ এখানে বুঝার ব্যাপার আছে যে রোহিঙ্গারা আসলে কিভাবে করে প্রত্যাবাসন করতে হতে চায়, তারা কিভাবে করে দেশে ফিরতে চায়, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন, সবকিছু নিয়ে তাদের মনোভাবটা জানবার বিষয় আছে এবং তিনি আজকে হয়তোবা রোহিঙ্গা নেতাদের সাথে কথা বলে সেটা জানবেন। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে রোহিঙ্গা যারা শরণার্থী বিষয়ক কমিশন আছে, তারপর এনজিও সংস্থাগুলো আছে, তাদের সাথেও তিনি কথা বলবেন। সবকিছু মিলিয়ে তার আজকের মার্কিন প্রতিনিধি দলের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারণ এই জন্যই অনেক দিন পরেই রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধি দল সফর করতে এসছে এবং মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থাভাজন ব্যক্তি এবং তিনি আজকে এই রোহিঙ্গা ক্যাম্প সফরে আসছে। সবকিছু মিলিয়ে আমরা এখনো পথে আছি, আশা করছি আধা ঘন্টার মধ্যেই আমরা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে যাব এবং তিনি হয়তো রোহিঙ্গাদের সাথে কথা বলবেন, সার্বিক পরিস্থিতি তিনি দেখবেন। চৈতি। মিন্টু, আপনি আছেন গাড়ি বহরের সাথে, নিশ্চয় খোঁজ খবর রাখছেন। আমরা পরিদর্শনে পৌঁছানোর পরে নিশ্চয় আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। এদিকে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা এক ধাপ শিথিল করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল 3 থেকে লেভেল 2-এ নামিয়ে এনেছে দেশটি। আগের তুলনায় বাংলাদেশ ভ্রমণকে এখন বেশি নিরাপদ হিসেবে বিবেচনা করায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার রাতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠক শেষে এক টেক্সট বার্তায় বিষয়টি পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন। একই সাথে আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়াতে এই পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছে বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লি। একই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে
প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে। চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে সরকার, এমনটাই দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সাথে গণভোটের রায় নিয়েও টালবাহানার অভিযোগ করেন জামায়াত আমির। আজ জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জামায়াত ইসলামীর নেতাকর্মীদের কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করার আহ্বান জানান আমির। প্রধানমন্ত্রী তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা। হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 10 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল। মল্ল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রোকন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনসিপির হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা ও ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়। ভূমি অফিসে হয়রানি কিংবা থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই নাকি পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য, কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান? সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস দিচ্ছে এইসব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে, অভিযোগে শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলো সেবাদানে হচ্ছে আরও সতর্ক। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। চিকিৎসার জন্য গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বললো যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বললো। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন, ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়। যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা জিআরএস নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে জিআরএস এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি।
ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আর কি আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে আদার সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরও এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শানা শারমিন, ৭১, ঢাকা। আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হওয়ার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও নেই, পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় বেশি বৃষ্টি থাকবে। তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকাতে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 5 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া 4 তারিখ থেকে মূলত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকা অঞ্চলে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এবং সেই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে 1 সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। বান্দরবানের রুমায় বগালেক সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে 2 পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার রূপা। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহান উদ্দিনে আর রূপার বাড়ি ঢাকার গাজীপুরে। বান্দরবানের পুলিশ সুপার ওয়াহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, সম্প্রতি বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন 10 জনের একটি প্রতিনিধি দল। এদের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যান, কিন্তু জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই কেওক্রাডং এলাকায় বেড়াতে যান। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গভীর খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মৃতদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।